নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরা এসপিওর হাইকোর্টে একটি কেস দাখিল করেছিল 2019 বা কিংবা 2018-তে এমনটা হবে। তো হাইকোর্টে কিন্তু ত্রিপুরা এসপিওদের বেতন বাড়ানোর জন্য কিন্তু 4 মাসের সময় দিয়েছে। তো সেটা নিয়ে কিন্তু অনেক নিউজ হয়েছে, আপনারা ত্রিপুরা নিউজ পেপারে দেখেছেন অনেকে। তো আজকে ত্রিপুরা এসপিওরা এবং যে ত্রিপুরার এসপিওদের যে কেস নিয়েছে উনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং কী বিষয় নিয়ে কথা বলেছেন সেটা বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমরা দেখব। তাহলে বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। নমস্কার। একটা অদ্ভুত ব্যাপার নিয়ে আপনাদের সামনে আসা। রাজ্যের এসপিওরা, স্পেশাল পুলিশ অফিসার, ওনারা দীর্ঘদিন ধরে সেই সন্ত্রাসবাদী কার্যকলাপের সময় থেকে এই রাজ্যের প্রশাসনকে দারুণভাবে সহায়তা করেছে। এই রাজ্যের সন্ত্রাসবাদী কার্যকলাপ কমে যাওয়ার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু আর্থিকভাবে বারবার বঞ্চিত হয়েছেন তারা। এই আর্থিক বঞ্চনার বিরুদ্ধেই তারা মাননীয় হাইকোর্টের কাছে রিট পিটিশন করেছিলেন। এই সম্পর্কিত বিষয়ে আমরা যিনি তাদের আবেদনের কথা মাননীয় আদালতকে জানিয়েছেন তার কাছেই চলে যাচ্ছি, রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায়। পুরুষোত্তম রায়, এই বিষয়টা এসপিওদের যে বিষয়টা, এটা নানাভাবে ত্রিপুরা রাজ্যে এখন আলোচিত বিষয়। রিসেন্টলি ডিএ যে বেরিয়েছে, ডিএর টাকাও পর্যন্ত ওদের দেওয়া হয়, এই অভিযোগ আমাদের কাছে আছে। আপনি সম্প্রতি মাননীয় আদালতকে এই বিষয়ে অবহিত করেছেন রিট পিটিশনের মাধ্যমে। এই বিষয়টা যদি একটু খুলে বলেন। এসপিওরা আপনি যথার্থই বলেছেন, স্পেশাল পুলিশ অফিসার। তাদেরকে 1860-এর পুলিশ অ্যাক্টে এসপিও নিয়োগ করার বিধান আছে এবং পরবর্তী সময়ে 2007-এর ত্রিপুরা পুলিশ অ্যাক্টও এসপিও নিয়োগ করার বিধান আছে। আমাদের এখানে এসপিওদের নিযুক্তি শুরু হয়েছিল 2000 সনে, যেটা আপনি উল্লেখ করেছেন। রাজ্যে যখন উগ্রপন্থী কার্যকলাপ প্রচণ্ড তীব্র হয়েছিল, ব্যাপক খুন হচ্ছিল মানুষ, তখন সরকার সাধারণ আরক্ষা বাহিনীকে সাহায্য করার জন্য স্পেশাল পুলিশ অফিসার হিসাবে প্রায় 2000 জনকে নিযুক্ত করেন এবং তাদের নিযুক্ত করা হয়েছিল আপনার একটা রিক্রুটমেন্ট বোর্ডের মধ্য দিয়ে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের মাধ্যমে শক্ত সমর্থ যুবকদের এসপি হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে তাদেরকে একজন সাধারণ কনস্টেবল দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে ধরনের ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংগুলো তারা দিয়েছেন। এবং পাওয়ার, প্রিভিলেজ এবং ডিসিপ্লিন, এই প্রশ্নে সাধারণ পুলিশ কনস্টেবলের সাথে এসপিওদের কোনো কাজের ফারাক নেই, দায়িত্ব সমান। আপনার তারা একই ধরনের শাসনের অধীন থাকেন, অর্থাৎ এসপিওরা একজন সাধারণ কনস্টেবলের মতো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। এবং 2000 সনে তারা মূলত উগ্রপন্থী সন্ত্রাসের বিরুদ্ধে একদম ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কাজ করতেন, ভিলেজ সিকিউরিটি ফোর্স হিসাবে। কিন্তু তারা কিন্তু নিয়মিত চাকরি করেন না, তারা চাকরি নিয়মিত নয়, তারা মাসিক ভাতা পান। এখন সেটা বাড়তে বাড়তে 6000 টাকার মতো হয়েছে। এটা খুবই যৎসামান্য। তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই। তারা দিনরাত্র প্রায় 24 ঘন্টাই বিভিন্ন থানার অধীনে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করেন। তাদের ট্রেনিং আছে, রাইফেল ট্রেনিং। তারা সাধারণ কনস্টেবলের সাথে একই ডিউটি পালন করেন, কিন্তু তারা পান মাসে 6000 টাকা সর্বোচ্চ। আর সাধারণ কনস্টেবলরা তারা নিয়মিত স্কেলে 20-25-30 হাজার টাকা বেতন পান। এসপিওদের বঞ্চনা আছে, সেই বঞ্চনার প্রতিকারে এসপিওরা প্রায় 1000 এসপিও, আমরা তাদের আইনজীবী ছিলাম, আমি, কৌশিকনাথ, সমর্জিত, আমরা তাদের হয়ে হাইকোর্টে ত্রিপুরা উচ্চ আদালতে রিট মামলা করেছিলাম। সেই রিট মামলায় আমাদের বক্তব্য ছিল এসপিওরা আইনি দায়িত্ব পালন করছেন এবং আইনের অধীনে নিযুক্ত হয়। তারা ত্রিপুরা পুলিশ অ্যাক্টে নিযুক্ত হয়েছেন এবং এর পূর্বে যারা নিযুক্ত হয়েছেন তারা 1860-এর পুলিশ অ্যাক্টে নিযুক্ত হয়েছেন এবং তারা সমকাজে সমবেতন তাদের প্রাপ্য এবং তাদের চাকরি নিয়মিত করা প্রয়োজন। কারণ 2000 সন থেকে এখন অবধি 2024 বছর ধরে এই রাজ্যে এসপিওরা কর্মরত এবং ইদানিংও আরও 1000 এসপিওকে নিযুক্ত করা হয়েছে। এসপিওদের প্রয়োজন রয়েছে, এসপিওদের দরকার আছে এবং এসপিওরা নিয়মিত চাকরি করছেন, নিয়মিতভাবে চাকরি করছেন, একটানা। তাদেরকে নিয়মিত করা হোক
এবং এটা এই নিয়মিত করার জন্য তাকে নিয়মিত স্কেল দেওয়া। এক্ষেত্রে আমরা পাঞ্জাবের এসপিওদের বিষয়ে সুপ্রিম কোর্টের মামলার নজির টেনেছিলাম। সুপ্রিম কোর্টে পাঞ্জাবের এসপিওরা একইভাবে নিযুক্ত, একই দায়িত্ব পালন করেন এবং তারা সেখানে পাঞ্জাবের বিভিন্ন ব্যাংকগুলো রক্ষী হিসাবে কাজ করেন। সরকারই তাদেরকে পাঠিয়েছে। তারাও চেয়েছিল যে তাদের চাকরি নিয়মিত হোক এবং নিয়মিতকরণ সাপেক্ষে তাদেরকে নিয়মিত বেতন কম দেওয়া হোক, কিন্তু পাঞ্জাব হাইকোর্ট উচ্চ আদালত দেয়নি। সুপ্রিম কোর্টে তারা মামলা করার পর সুপ্রিম কোর্ট বলেছিল না, এসপিওরা তাদের চাকরি নিয়মিতকরণ করতে হবে এবং সরকারের পদ নেই এই যুক্তি গ্রহণযোগ্য নয়। কারণ তুমি যদি কয়েক দশক ধরে কারোর কাজ ব্যবহার করো, তখন ধরে নিতে হবে তুমি একটি শূন্য পদের ভিত্তিতে তার কাজকে ব্যবহার করছো বলে পাঞ্জাব সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এসপিওদের নিয়মিত করার। সেই অনুযায়ী নিয়মিতকরণ করা হয়েছে। আমরাও ত্রিপুরা উচ্চ আদালতের একক বিচারপতির কোর্টে রিট মামলা করেছিলাম। 1000 এসপিও রিট মামলা করেছিল, 5টি রিট মামলা। সেই রিট মামলায় আমরা এই বক্তব্যগুলো রেখেছিলাম, কিন্তু মাননীয় বিচারপতি আমাদের বক্তব্য গ্রহণ করেননি, তিনি রিট মামলাগুলো খারিজ করে দিয়েছিলেন। এর বিরুদ্ধে আমরা ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে এসপিওরা আবার আপিল করেছি। সেই আপিলে আমরা ডিভিশন বেঞ্চে নিয়মিতকরণের প্রশ্নে আমরা ডিভিশন বেঞ্চকে আমাদের বক্তব্য গ্রহণ করাতে পারিনি। ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও বলেছে সুপ্রিম কোর্টের রায় আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বলেছে নিয়মিতকরণ দাবি একই আইন একই বিষয় গ্রাহ্য করা যাবে না। কিন্তু এটা না করলেও সুপ্রিম কোর্ট উচ্চ আদালত ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে যে এসপিওরা দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের জীবনের অধিকার আছে, ন্যূনতম জীবনযাপন করার অধিকার আছে, সুস্থ জীবন ভদ্রস্থ জীবনযাপন করা। ভদ্রস্থ জীবনযাপন করার ক্ষেত্রে তারা যেই ভাতা পাচ্ছে 6,000 টাকা করে, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। উচ্চ আদালত বলেছে যে হোমগার্ডরা ন্যূনতম 18,000 টাকা করে মাসে পাচ্ছে। এটাও আমাদের মামলার ফলেই হোমগার্ডদের রাজ্য সরকার কনস্টেবলদের স্কেলের নিম্নতম স্তরে লোয়েস্ট স্টেজ অফ দ্য স্কেল, সেই অনুযায়ী তারা তাদের ওয়েজ দিচ্ছে, সেটা মাসিক 18,000 টাকা। এটা 16 সনে আমরা মামলা করে হাইকোর্টে পেয়েছিলাম। বলেছিল হোমগার্ড 18,000 টাকা করে পাচ্ছে। এমনকি রাজ্য শ্রম দপ্তরের যে সর্বশেষ বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা দক্ষ শ্রমিক তারাও মাসে দৈনিক 500-400 করে পাচ্ছে। এমনকি যারা প্রাইভেট সিকিউরিটি গার্ড হিসেবে কাছে, আর্ম প্রাইভেট সিকিউরিটি গার্ড, তারাও দৈনিক প্রায় 500 টাকা করে পাচ্ছে। তো সেক্ষেত্রে এসপিওরা দৈনিক 300 টাকা করে পাচ্ছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে আমাদের উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বলেছে যে আমরা সরাসরি ত্রিপুরা সরকারকে নির্দেশ দিচ্ছি না, কিন্তু আমরা বলছি যে আমাদের এই যে পর্যবেক্ষণ, হোমগার্ডদের 18,000 টাকা, দক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরির এই বিষয়টা এবং আর্ম সিকিউরিটি গার্ডের ন্যূনতম দৈনিক মজুরির বিষয়টা বিবেচনা রেখে তোমাদেরকে এসপিওদের দৈনিক মজুরি কিংবা ভাতা, মাসিক ভাতা বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত আগামী 4 মাসের মধ্যে নিতে হবে। এর ফলে আমরা যেটা মনে করি, এসপিওরা এখন 6-7 হাজার টাকা করে পাচ্ছেন, এটা কমপক্ষে 18,000 টাকা করে করতে হবে, না হলে 14,000 টাকা করতে হবে। আমরা আশা করি 4 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কিছুটা সুবিচার উচ্চ আদালত থেকে পেয়েছি, এতে এসপিওদের কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু এটা যথেষ্ট নয়। এসপিওরা ইতিমধ্যে যারা মামলা করেছিলেন তারা নিয়মিতকরণের প্রশ্নে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি দিয়েছে। আমরাও মনে করেছি, আমরা আইনজীবী হিসাবে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি আপনারা সুপ্রিম কোর্টে যান। যদিও আপনাদের পক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়া খুব শক্ত, কিন্তু আমরা সুপ্রিম কোর্টে আমাদের 2-1 সহৃদয় বন্ধু আছে যারা এই ধরনের প্রান্তিক মানুষদের স্বার্থে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে মামলা করব। আমরা মনে করি তাদের নিয়মিতকরণ হওয়ার অধিকার আছে, কারণ সুপ্রিম কোর্টের রায় মোতাবেক তারা নিয়মিতকরণ হওয়ার যোগ্য। আমরা পুরুষোত্তমদার অনেকটা সময় নিয়ে নিলাম। প্রসঙ্গক্রমে বলি যে এই রাজ্যের গড়ার ইতিহাস, বিশেষ করে উগ্রপন্থী সমস্যা সমাধানের ক্ষেত্রে এসপিওদের যে ভূমিকা, এই ভূমিকা আদালতেও যদি আলোকিত হতো তাহলে ত্রিপুরা রাজ্যের সকল মানুষের সঙ্গে আমরাও খুশি হতে পারতাম। আমরা কিছুটা হলেও আশ্বস্ত এই এসপিওরা কিছুটা সাহায্য পাচ্ছেন এই আদালতের রায়ে। আমরা আদালতের রায়ের বিরোধিতা করছি না, তবে এই প্রসঙ্গে
অন্যান্য মানুষদের যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদের আশ্বস্ত করতে চাই যে সর্বোচ্চ আদালতে এই নিয়ে আবেদন হবে এবং আমাদের আশা তারা সেখানে ন্যায় বিচার পাবে। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।